আমি আওয়ামী লীগের নই, আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আওয়ামী লীগ আমার জেলখাটি আমাকে রাস্তায় আক্রমণ করেছে, আমি আওয়ামী লীগের নই। লতিফ সিদ্দিকী সহ তার ভাই কাদের সিদ্দিকী এরা তাদের ধরে ধরে সেটা ভেঙে বসে দিতে হবে। এদের সেটা না ভেঙে পুলিশের না দেওয়া পর্যন্ত এদেশের স্থিতিশীলতা, এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। ইসলাম নিয়ে আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করেছে কুলাঙ্গার, এই কুলাঙ্গার আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করেছে। আপনি এখানে আসার উদ্দেশ্য কি? এটা আমার উদ্দেশ্য আপনারা ইনফরমেশন দিয়েছে কি, আসতে বলছে কে? বিএনপির নেত্রী সাইবার বুলিং এর মুখে পড়েন। এমন অবস্থায় রুমিনের পাশে দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ। আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। রুমিন ফারানা শেষ পর্যন্ত ভালো কাজ করেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার একটা স্ট্যাটাস সাংঘাতিক রকম গত 2 দিন বেশ সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে। আজ 15টা বছর আমরা ধরেন খুব নির্যাতিত, খুব অস্থিরতা ছিলাম। এখন বর্তমান ধরেন এই একটা মেয়ের বিয়ে দেশে হবে দেয় নাই। আমাদের দেশের সবাই আমরা এক সমান, সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু কিছু কিছু লোক আছে যা মিলেমিশে থাকতে দেয় না। কিন্তু এটা কি ঠিক? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের আটক হওয়া এবং দীর্ঘ আলোচনা সমালোচনার পর হাসনাত রুমিনের এক হওয়া ও পাবনায় বিএনপি অফিসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমি আওয়ামী লীগের নই, আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আওয়ামী লীগ আমার জেলখাটি আমাকে রাস্তায় আক্রমণ করেছে, আমি আওয়ামী লীগের নই। আমি 15 সাল থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 কিসের মাধ্যমে? বিদেশি শুনে রেখেন। আমি কোনোদিন আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা আমার উদ্দেশ্য ইনফরমেশন দিয়েছে কি, আসতে বলছে কে? আসতে বলছে সেটাই খান ঘটনা মাহমুদ আমার যাই পরিবর্তন হোক আমি তো বললাম আমি তো নাম বললাম দেদাই খান না তার মাহমুদ এবং বুলবুল, এই 3 জন। আজকে আপনি কি বক্তব্যটা কি ডিজাইন করছে, আপনি কি বক্তব্যটা দিতে চাচ্ছেন? এইবার ভালো ওই যে যাকে আপনারা বকাবকি করলেন আমি ওখান থেকে উঠে আসলাম, আমি ওর সাথে বসতে চাই না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টিভির বৈঠক থেকে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থককে জনসাধারণ অবরোধ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এই মুহূর্তে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জনতা এবং বলছেন যে আওয়ামী লীগের তারা হুঁশিয়ার সাবধান, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছেন লতিফ সিদ্দিক সহ আর যে সকল সমর্থকরা রয়েছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা
সব সময় আমাদের কথা বলে সে এখানে কি করে লতিফ সিদ্দিকী সহ তার ভাই কাদের সিদ্দিকী এরা তাদের ধরে ধরে সেটা ভেঙে পুলিশে দিতে হবে। এদের সেটা না ভেঙে পুলিশে না দেওয়া পর্যন্ত এদেশের স্থিতিশীলতা, এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। লতিফ সিদ্দিকী সহ তার ভাই কাদের সিদ্দিকী এরা বাংলাদেশে যদি 10 জন বাংলাদেশের কোন রয়্যাল লোক থাকে তাহলে এরা 2 জন, 10 জনের মধ্যে 2 জন রয়্যাল লোক। এদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস র ধারা নির্ধারিত। এবং আমি যারা আজকে এই ডিআরইউ এদেরকে পুলিশকে গ্রেফতার করতে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের যারা এই রয়্যাল লোক আছে তাদের ধরে ধরে সেটা ভেঙে পুলিশে দিতে হবে। এদের সেটা না ভেঙে পুলিশে না দেওয়া পর্যন্ত এদেশের স্থিতিশীলতা, এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে না। আপনারা দেখেছেন যে ভারতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত এই রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য বিভিন্নভাবে তার যে লুটপাট করার অর্থ সম্পদ দিয়ে এই রাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন সন্ত্রাসীদের অর্থায়ন করে রাষ্ট্রকে আনস্টেবল করছে। আমরা দুদিন আগে শুনলাম এসএলএম গ্রুপ যে বাংলাদেশের প্রায় 80% ব্যাংককে দখল করে লুটপাট করে সব টাকাগুলো পাচার করে ফেলাইছে, তার কাছ থেকে 2500 কোটি টাকা নিছে। এবং এই 2500 কোটি টাকা দিয়ে সে কী করবে? রাষ্ট্র আনস্টেবল করবে, রাষ্ট্র সন্ত্রাসী করবে, ছিনতাই করবে। দেখবেন বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে এবং হত্যাগুলোর প্যাটার্ন কিন্তু সেম। এগুলো কারা করতেছে? এই টাকার বিনিময়ে ভারতে বসে রয়ের প্ল্যানে আওয়ামী লীগ এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এই অপকর্মগুলো করছে এবং এই সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে প্রশাসনে বসে থাকা আওয়ামী লীগেররা। প্রশাসন কিন্তু 1 বছরে আওয়ামী লীগ মুক্ত করা যায় নাই। এইটা এই সরকারের চরম ব্যর্থতা আমি বলবো। প্রশাসন এখনও আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের খুনিরা, এই প্রশাসন দিয়েই তো আওয়ামী লীগ এতদিন গুম করছে। এই প্রশাসনের এই খুনিরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বসে আছে এবং তারা এই যে মাঠ পর্যায়ে যারা সন্ত্রাসীগিরি করছে তাদের মোবিলাইজ করার জন্য সাপোর্ট দিচ্ছে। এর সাথে রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর লোকজন জড়িত, যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময় প্রমোশন পেয়েছে, সুবিধা নিয়েছে, ছাত্রলীগ পরিচয় নিয়োগ পেয়েছে, তারা এখন এই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে। আমি অনতিবিলম্বে বলবো যারা ছাত্রলীগ পরিচয় 15 বছর চাকরি নিয়েছে তাদের কোনো লটা দিয়ে কিন্তু অভ্যুত্থান হয় নাই। এই যে 25 বছর চাকরির মেয়াদ হবে তারপর বরখাস্ত, এই লটা দিয়ে কিন্তু রাষ্ট্র অভ্যুত্থান হয় না, এই লটা দিয়ে চলবে না। নতুন আইন অধ্যাদেশ জারি করুন, জারি করে এদেরকে চাকরি থেকে নোট করুন, এলে বাংলাদেশ স্থিতিশীল আসবে না। যে সরকারই আসুক, পরবর্তীতে কোনো সরকার আসলেও রাষ্ট্র স্টেবল করতে পারবে না। রুমিন ফারানা শেষ পর্যন্ত ভালো কাজ করেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার একটা স্ট্যাটাস সাংঘাতিক রকম গত 2 দিন বেশ সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন এটা ওই ফকির নির্বাচন না বলে হাসনাত আবদুল্লাহর অতীতে যে ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা এই সংক্রান্ত তার কিছু লেখা, তার ছবি আঁক করেন তিনি। এর উত্তরে হাসনাত আবদুল্লাহ সরাসরি কিছু বলেনি, তিনি বলেছেন যে রুমিন ফারানা সাইবার বুলিং এর শিকার, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। যদিও তার আগে একটা শক্ত বক্তব্য দিয়েছিলেন, তার প্রেক্ষিতেই রুমিন ফারানা মেজাজ হারিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন রুমিন ফারানা বিএনপিতে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, তিনি আন্তর্জাতিক সম্পাদক নন, তিনি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা এরকম সময় এমন ধরনের কথা বলা রুমিন ফারানার জন্য খুবই বিব্রতকর, কারণ তিনি একজন মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কাজ করছেন অনেকদিন থেকে এবং এই কাজের অংশ হিসেবেই তিনি নির্বাচন কমিশনে গেছেন। কিন্তু সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে জড়ান, সেখানে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তার পক্ষের হাতাহাতি হয়, মারামারি হয়, এটি নিয়ে ইসি মামলাও করেছে, অনেক দূর গড়িয়েছে। কিন্তু বিএনপি চুপ থাকলেও এনসিপির একাধিক নেতা এইটা নিয়ে, হুমায়রা নামে একজন খুবই আপত্তিকর কথা বলেছে। দেখা গেছে ওই ধাক্কাধাক্কির বিষয়টা নিয়ে সে এমন একটা কথা বলে, সেটা আমি আর উচ্চারণ করলাম না। হুমায়রা অবশ্য পরে আবার প্রত্যাহার করে নিয়েছে দুঃখ প্রকাশ করে। যাই হোক, শেষ পর্যন্ত ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তীব্র মন্তব্য করার 2 দিন পর নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারানা। বুধবার টেলিভিশন স্টেশন গ্লোবাল টিভি টক শোতে অংশ নিয়ে কারোর নাম না নিয়ে দলের সহ আন্তর্জাতিক সম্পাদক বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে তার কর্মী এবং অনুসারীদের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের মারামারির জেরে সাবেক এমপি রুমিন ফারানা রাতে ফেসবুকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ সংযোগ তুলে ধরে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেছিলেন এটা ওই
ফকিন্নির বাচ্চা না। তো এই ফকিন্নির বাচ্চাটা, এই শব্দটা একটু খারাপ, যে এটা একটা ক্লাসকে করে, যে মনে হয় যেন রুমিন ফারহানা ব্রাহ্মণ মানে খুব উচ্চ একটা ক্লাসে, আর হাসনাত আব্দুল্লাহ একটু একটু নিচের ক্লাসে, অর্থাৎ তার তেমন কোনো আভিজাত্য নেই, তার কোনো শিক্ষা দীক্ষা নেই, সেই জন্য ফকিন্নির বাচ্চা, তার অর্থ সম্পদ নেই। এই ধরনের মানুষকে আমরা বলি এই ফকিন্নির বাচ্চা, বলি না, মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তার শিক্ষাগত যোগ্যতা, তার অর্থ সম্পদের না থাকা, এই ধরনের। তো সেইটা বলাটা মানে উচিত হয়নি। রাজনীতিতে ধনী দরিদ্র ব্যবধান থাকা উচিত না, সবাই সমান, এখানে শিক্ষিত থাকবে অশিক্ষিত থাকবে, মানুষ হিসেবে মর্যাদা দেওয়াটা হচ্ছে উচিত এবং সেইভাবেই কথা বলা উচিত। রাজনৈতিক বাদ প্রতিবাদ থাকবে, কিন্তু তার মধ্যে হঠাৎ করে যদি একেবারে সরাসরি এই ধরনের শব্দ চয়ন উৎসাহিত করা হয়, এটা ভবিষ্যতের জন্য খারাপ। তো পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতি সবার প্রত্যাশা। তো যাই হোক, রুমিন ফারহানা শেষ পর্যন্ত তিনি যদি স্ট্যাটাস দিয়ে এটা বলতেন আরো ভালো হতো। গ্লোবাল টিভিতে টকশোতে তিনি বলেছেন, সেটা কোট করে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, খারাপ না, ভালো। অন্তত এই বোধটা, উপলব্ধিটা যাতে সবসময় থাকে সবার ক্ষেত্রেই, তাহলে এটা ভালো একটি উদাহরণ হিসেবে দাঁড়াবে। আজ 15টা বছর আমরা ধরেন খুব নির্যাতিত, খুব অস্থিরতা ছিলাম। এখন বর্তমান ধরেন এই একটা মেয়ের বিয়ে দেশে হবে দেয় নাই, একজনের একটা বিচার হবে বলি বা তার চাঁদা দিয়ে বিচার করা লাগেছে, একজন বাড়ি করে বলি তার বিচার করা লাগে, তার চাঁদা দেওয়া লাগেছে। এখন বর্তমান ধরেন তারা আজ বর্তমান আওয়ামী লীগ পতন হওয়ার পরে আজ আমরা দেশের সাল বলে একটা অফিস করেছে, অনুমতি, বিএনপির অনুমতি নিয়ে অফিসটা, কিন্তু তাদের আর সহ্য হচ্ছে না। আমাদের দেশের সবাই আমরা এক সমান, সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু কিছু কিছু লোক আছে যা মিলেমিশে থাকতে দেয় না, কিন্তু এটা কি ঠিক? আর দেশে এই যে কিছু কিছু ভালো লোকের পিছনে যারা লাগছে, তাদের একটাই অপরাধ, ভালো লোকের একটাই অপরাধ, যে তারা হয়তো চাঁদাবাজি করতে দেয় না, তারা হয়তো যেটা করতেছে খারাপ কাজগুলো হয়তো ধরে দিচ্ছে, এটা করেন কেন? বা গরিব মানুষ আছে, গরিব মানুষের কাছ থেকে আপনারা টাকা খাবেন কেন? এটা বাধা দেওয়ার কারণেই এটার হলো বড় সমস্যা। আমাদের কিছু আমলিগির সন্ত্রাসী এবং তারা এখনো নিঃশ্বাস হয় নাই, আমরা এখানে বিএনপির অফিস করেছি, তাদের দেহে মনে করেন আমাদের সাথে শত্রুতাই করে, এবং আমাদের এখানে আমরা দুজন লোক বসেছিলাম, আমার সাথে আরেকটা মুরব্বী ছেলে, এবং অকৃতভাবে আমাদের হামলা করে তাদের মাথা বুঝে ফাটায়া 15-16 জন লোক এসে আমাদের অফিস ভাঙচুর করে এবং লুটপাট করে ওরা চলে গেছে। এদিকে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেল নির্বাচনী রোডম্যাপ। রোজার আগে হতে যাচ্ছে ভোট। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী আগামী রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে সেপ্টেম্বরেই রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন, আর তফসিল দেওয়া হবে নির্বাচনের 2 মাস আগে। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। আক্তার আহমেদ বলেন, আমরা আগামী নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা 24 ভাগে ভাগ করে প্রস্তুত করেছি। কর্মপরিকল্পনায় একটি কাজ আরেকটির সঙ্গে সম্পর্কিত, আর একটি হচ্ছে অংশীজনদের সঙ্গে সংলাপ। তিনি বলেন, রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।